ওকে ক্ষমা করেছেন মা? কেন কেন আপনি বারবার ওকে প্রশ্রয় দিয়েছেন? কেন এতটা বাড়তে পারলো নীলু? এতে কি আপনার কিছুটা দায় থেকে যায় না? আমি সারা জীবন ধরে অনেক ভুল করেছি মিষ্টি। আমি ভুল করেছি মিষ্টি। আমি বারবার ভেবেছি আমার মেয়েটা কোথায় যাবে, কে ওকে আশ্রয় দেবে। একটা জোয়ান সামন্ত মেয়ে, আমি যদি ওকে বাড়িতে ঢুকতে না দিই ও তো পদে পদে ঘুরে বেড়াবে, ও তো ভেসে যাবে মিষ্টি। আমি ঠিক আছে মা, যা হয়েছে তা অতীত, কিন্তু এবারও যদি আপনি নীলুকে মাফ করেন মা, তাহলে আমিও কিন্তু বিক্রম আর চরকিকে নিয়ে আলাদা হয়ে যাব। এটা তুমি কি বললে মিষ্টি? আমি যদি নীলুকে ঢুকতে না দিই মেয়েটা তো ভেসে যাবে, মেয়েটা তো পথে পথে ঘুরে বেড়াবে মিষ্টি। মা, সেটা ওর আগে ভাবা উচিত ছিল। ওকে আমরা বারবার বারণ করেছি, তারপরেও অন্যায় করে গেছে। এখনো দেখুক কোথায় ও ঠাঁই পায়। আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মাথায় কিছু ঢুকছে না। মেয়েটা আবার কোথায় যাবে? একটা জোয়ান মেয়ে, সে তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে পারে না। মেয়েটা আবার কোথায় যাবে মিষ্টি? আমার মেয়েটা কোথায় যাবে বলো? মা, আমি কোনো দিন কঠিন হইনি, আপনার সঙ্গেও কোনো কথায় আমার কোনো দিন অমিল হয়নি, কিন্তু এবার আমি বিক্রমকে বলে দিয়েছি নীলু যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে আলাদা হয়ে যাব। আমি কোনোভাবেই চাই না যে নীলুর ছায়ায় আমার মেয়ে বড় হোক। কে বলতে পারে, হয়তো আমার মেয়েকে সামনে দেখে পরেও আমার মেয়েকেও বেঁচে রোজগার করার প্ল্যান করবে। না না, এরকম করবে না, ও এরকম করবে না বৃষ্টি। তবে আমি বেশ বুঝতে পারছি তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে তোমার একার সিদ্ধান্ত নয়, বিক্রমেরও মত আছে না এত বৃষ্টি? ব্যাপারটা কি স্বাভাবিক নয় মা? আমি দেখছি তুই এখানে কেন এসেছিস? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু বলে পাড়ার লোকজন জড়ো করবো, সেটা ভালো লাগবে? মা, ঠাম্মি মারছে কেন মেজো পিপিকে? মেজো পিপি কি করেছে? অন্যায় করেছে, অনেক অন্যায়। চুপ করো, চুপ করো, নাটকবাজি বন্ধ করো, আর ভালো লাগছে না। এখানে বড়দের কথা কি শুনছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে যাও। তুই কোথায় যাচ্ছিস ভেতরে? নিজের ঘরে। কোথা তোর ঘরে? হ্যাঁ। তোর ঘর আছে নাকি এখানে? হ্যাঁ, আমার ঘরে যাচ্ছি। আর শোনো, কাল রাতে তোমার আদরের বড় জামাই আমার ঘরে ঢুকে আমাকে এসব কথা আমি কেন বলছি তোমাদেরকে? তোমরা তো বিশ্বাসই করবে না, কারণ তোমাদের কাছে তোমাদের বড় মেয়ে বড় জামাই একেবারে ভগবান। কিন্তু সত্যিটা হলো এটাই যে কাল রাতে সুযোগ বুঝে অনির্বাণদা আমার ঘরে ঢুকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। নীলু, চুপ করো, তুমি থামো। তুমি কি ভুলে গেছো যে বাড়িতে একটা শিশু আছে? নিজের জিভে লাগাম দাও। কেন কেন নিজের জিভে লাগাম দেবো কেন? আমি তোমাদের আদরের জামাই তো নিজের হাতে লাগাম দেয়নি, কেন চুপ করবো? মা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আর কেউ বিশ্বাস করুক না করুক, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো যে আমি সত্যি বলছি। হ্যাঁ মা, আমি সত্যি বলছি, এবারটা আমি সত্যি সত্যি বলছি। মা, মা, দিদিভাইও জানে যে আমি সত্যি বলছি। হ্যাঁ, ও দেখেছে নিজের চোখে সবটা। এখন ও নিজের ভবিষ্যতের কথা ভেবে অনির্বাণদার দিকে চলে গেল।
তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুমি একবার সময় করে দিদিভাইকে ফোন করে সবটা জেনে নিও ওর কাছে। এখন ফোন করতে হবে না, এখন হয়তো ওরা একসঙ্গে রয়েছে, কিন্তু পরে একবার ফোন করে জেনে নিও ও তোমায় কি বলে। দেখো আমি সত্যি বলছি মা, ওকে জিজ্ঞেস করলে তুমি জানতে পারবে, সবটা বুঝতে পারবে তোমরা। না, রায় কিচ্ছু দেখেনি, এই সব কিছু তোর নাটক। তুই এখানে এসে মায়ের ব্রেন ওয়াশ করতেই পারিস, কিন্তু তুই এটা ভুলে যাস না আমি কোর্টে প্রেজেন্ট ছিলাম, আমি সবটা শুনেছি। নীলু মা, তোমার মেজো মেয়ে, গুণধর মেজো মেয়ে একটা দুর্দান্ত প্ল্যান বানিয়েছিল, দুর্দান্ত। একটা খুব খারাপ মিথ্যেকে বারবার বলে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করেছিল, যাতে রায়ের জীবনটা একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু বলে না, ধর্মের কহল বাতাসে ধরে। ওদের উকিল সবার সামনে সব প্রমাণ সামনে এনে ও যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ করে দিয়েছে। এখন তো মিথ্যে কেস করার জন্য জেলও হতে পারে। আমার তো লজ্জা লাগছিল না ওখানে আদালতে আমি মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, যাতে আমাকে কেউ চিনে না ফেলে, কারণ ও আমার বোন। এটা লজ্জা লাগছে। আমি দুর্বল বলে, আমি ভালো উকিল দিতে পারিনি বলে খুব সহজেই তোরা প্রমাণ করে দিয়েছিস যে আমি মিথ্যে বলছিলাম। কিন্তু মামলা এখনো শেষ হয়নি, কোর্টে জাস্ট সবটা প্রডিউস করা হয়েছে। এরপর যখন সত্যিটা সবার সামনে আসবে তখন অনির্বাণটাকে 10 বছরের জেলের ঘানি টানতে হবে, আর তখন তোদের সবার চোখ খুলবে। বেশ অনেক দূর ভেবে ফেলেছো দেখছি। তার সত্যিটা ঠিক কি নীলু? সত্যিটা সেটাই যেটা আমি বলেছি। কি জানিস তো, মিথ্যে বলতে বলতে, অন্যায় করতে করতে সত্যি মিথ্যে ন্যায় অন্যায়ের বোধগুলোই তুই গুলিয়ে ফেলেছিস। এখন তুই যেটা ভাবিস তুই সেটাকেই সত্যি বলে মনে করিস, বুঝলি? মা, আমার না ওর সাথে কথা বলতে একটু ইচ্ছে করছে না। তুমি তো ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারবে না, তোমার মুখে বাঁধবে। তাই আমি ওকে বলছি, তুই প্লিজ এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর তোকে তো আমি তখনই বলেছিলাম, কোর্টে বলেছিলাম তো তুই এই বাড়িতে আসবি না, তা সত্ত্বেও তুই এই বাড়িতে এসেছিস। আমি জানতাম, জানিস তো, আমি জানতাম তুই এই বাড়িতে এসে মাকে ভুলভাল বুঝিয়ে আবার তুই এই বাড়িতে থাকার চেষ্টা করবি। সেই আমি অফিস যাইনি, আমি স্ট্রেট এখানে এসেছি তোকে এখান থেকে বার করতে পারি। চল বেরিয়ে যা, বেরিয়ে যা, তোকে যেন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি আমি। দাদা ভাই, তোকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তুই আমাকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার কেউ নোস। তোকে বার করতে পারি, বিশ্বাস কর। আর আমি তোকে এই বাড়ি থেকে বার করে দেব। কে আটকাবে আমাকে? পুলিশ? কোর্ট? কোন কোর্ট আমাকে ফোর্স করবে যে একজন ক্রিমিনালের সাথে একই বাড়ির ছাদের তলায় থাকার জন্য? কেউ করবে না। তুই জাস্ট বেরিয়ে যাই বাড়ি, বেরো। আর যদি না বেরোই? তাহলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে এখান থেকে বার করে দেবো। মা, এরপরে তুমি কিছু বলবে না দাদা ভাইকে? এরপরে চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? বলার মুখ তুই রেখেছিস নাকি রে? হ্যাঁ, আজকে বৃষ্টি জানিয়ে দিয়েছে আমাকে, আমি যদি তোকে আজকে এই বাড়িতে থাকতে দিব পুরি, বৃষ্টি বিক্রম আর চোরকে কিনে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, জানিস? কেন হতে দেবো রে সেটা? আমি মা হয়ে কেন সেটা হতে দেব? এটা তোদের বাড়ি। তোর মতো শয়তান এই বাড়ি থেকে দূরে চলে গেলি, এই পরিবেশটার বউগুলো তুই বেরিয়ে যা, তো বেরিয়ে জানি, আমি তোকে সহ্য করতে পারি। হ্যাঁ, এখন তো তোমরা এসব বলবেই তো তোমরা এইসব। আচ্ছা মা, ঠাই যখন দিতে পারবে না তখন জন্ম কেন দিয়েছে? আমি তো নিজের ইচ্ছেতে জন্ম নিইনি, জন্ম কেন দিয়েছিলে তোমাদের? এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাড়ি আমারও। আমি আজকে তোকে জানিয়ে দিলাম, আমি তোকে এই বাড়িতে থাকতে দেব না। এই মুহূর্তে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে।
এই, আমি তোমাকে বলে দিচ্ছি, একদম সোজা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, কোনোভাবে দুর্বল হবে না। ওকে চিরকালের মতন এই বাড়ি থেকে আমি বার করে দিচ্ছি, কোথাও দুর্বল হবে না তুমি। ঈশ্বর, আমার বড় নয় না কেন, আমার বড় নয় না কেন, আমি আর পাচ্ছি না এই মেয়েটাকে নিয়ে, আমার বড় নয় না কেন, ভগবান আমাকে ছেড়ে দাও। তাড়িয়ে দেবে আমাকে, তাড়িয়ে দেবে তো? থাকবো না আমি এদের সঙ্গে, থাকবো না, আজকেই চলে যাবো। কিন্তু এইবার সবকটাকে আমি এমন পাল্টা প্যাচে ফেলবো যে কেউ কোথাও পালিয়ে কোনো কুল পাবে না। আমার সঙ্গে যা যা অসভ্যতা করেছে সবকিছু শোধ নেবো আমি, কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। কিন্তু কোথায় যাবো আমি এখন, কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? আত্মীয় স্বজনদের বাড়িতেও তো যেতে পারবো না, তারা তো সবাই আমার মুখের ওপরেই দরজা বন্ধ করে দেবে। তাহলে যাবোটা কোথায়? হোটেল, হোটেলে গিয়ে উঠবো? না না না, হোটেলে গিয়ে অনেক টাকা লাগবে তো, যেমন তেমন করে থাকতেও পারবো না, টাকাও তো নেই আমার কাছে। তাহলে কি করবো আমি? বারবার বারবার নীলু, বারবার অন্যকে ফাঁসানোর জন্য তুই প্ল্যান করিস আর নিজে ভেসে যাস। একটা বড় তুই। এবার দেখো তোমরা, তোমাদের কাউকে ছাড়বো না। এবার যখন আমি ফিরে আসবো, এমন আটঘাট বেঁধে ফিরে আসবো যে তোমরা অবাক হয়ে যাবে। আমার কামব্যাকের আওয়াজে তোমাদের সবার বুক বাজবে, প্রত্যেকে ভয় পাবে, তোমরা কাউকে ছাড়বো না। মা, 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 কি চাই? মাকে ডাকছো কেন? মাকে ডাকছি তো, মা আসবে। তুমি কেন এসেছো? হ্যাঁ, তোমরা তো বাড়ি থেকে চলে যাও বলেই খালাস। এমনি এমনি তো চলে যেতে পারবো না, জিনিসপত্রগুলো তো নিয়ে যেতে হবে, আর সেগুলো ভরার জন্য একটা ব্যাগপত্র তো কিছু লাগবে। সেগুলো কই? মা, কি ব্যাপার, কি দেখে দেখে মরে যাচ্ছিস কেন রে? এই যে বলছি আমার একটা সুটকেস লাগবে। আমার সুটকেসটা তো তোমার বড় মেয়ের বাড়ি রেখে এসেছি, সেটা আর ফেরত পাবো বলে মনে হয় না। আর হ্যাঁ, আমার কিছু টাকার প্রয়োজন, 25,000 টাকা মতো দিও তাহলেই হবে। আর আমার কিছু গয়না আছে এই বাড়িতে, আমার বিয়ের গয়না, সেগুলো দিও। সেগুলো তো ও বাড়ি থেকে নেয়নি, ওগুলো দিয়ে দিও, আমার লাগবে। বের করো তাড়াতাড়ি প্লিজ। দিয়ে দিন মা, ওর যা আছে ওকে সব দিয়ে দিন। ও সব সমেত এখান থেকে যদি যায় তাহলে মনে হবে সত্যিকারের আপদ বিদায় হয়েছে। এই যে তোমার বৌমা ওকে বলে দিয়েছে, এবার প্লিজ তাড়াতাড়ি টাকাটা ঝেড়ে ফেলো। ছি 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 ছি। এই মুখের ভাষা শুনে বোঝা যাচ্ছে নীলু যে তুই ঠিক কতটা নিচে নেমে গেছিস। ও, বাড়ি থেকে তো তোমার বড় ছেলে আমাকে বের করে দিচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিচ্ছু বলছো না। কি মুখের ভাষা বেরোবে আমার? হ্যাঁ, কি মুখের ভাষা বেরোবে? একবারও ভেবে দেখেছো আমি কোথায় যাব? কে আমাকে জায়গা দেবে? যেখানে যাব টাকা পয়সা দিয়ে থাকতে হবে তো, একবারও ভেবে দেখেছো? না। শোনো, এই বাড়িটা শুধু তোমাদের নয়, এই বাড়িটা আমারও। তাই নিজের প্রাপ্য জিনিস আমি চাইছি। এখন যদি আমি বলি যে আমাকে বাড়ি ভাগাভাগির টাকা দাও, সেটা দিতে পারবে? পারবে না। তাই বলছে কিছু টাকা পয়সা আমায় হাতে দাও, পরে না হয় আমি আবার তোমাদের সঙ্গে হিসেব নিকেশ মিটিয়ে নেব। তুই যে কতটা অকৃতজ্ঞ নীলু, এটা তুই একদিন টের পাবি, দেখিস। ওপরে তো ওই একজন আছেন, সে তোকে একদিন ঠিক বোঝাবে। জীবনে তুই এতবার সুযোগ পেলি, একটা বারের জন্য তুই সুযোগটাকে নিলি না, একই রকম থেকে গেলি। প্রত্যেকবার আমাকে বলতে বলিস ক্ষমা করো, বিক্রমকে বোঝাও। কি করে বোঝাবো রে? আমি বিক্রমকে বলবো তার মুখ তুই রেখেছিস? প্রত্যেকবার এমন কাণ্ড করিস যে আমার কিছু বলার থাকে না। এবার তো আমি তোকে নিজের রায়ের কাছে নিয়ে গেলাম যে না, বোনেদের নিজেদের মধ্যে ঝামেলা নিজেরা মিটিয়ে নি। আর ও এমন কাণ্ড করে ফিরে এলি, আমার আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। মা, এবার আমার কোনো দোষ ছিল না, সত্যিই ছিল না।
যার দোষ ছিল সে এখন নিজের বউয়ের সঙ্গে সোহাগ করছে, আর এখানে আমি কোনো দোষ না করেও নিজের মাথার উপরের ছাদ হারাচ্ছি, আর তোমরা আমাকে যা নয় তাই শোনাচ্ছ। মা সত্যি বলছে এবার আমার কোনো দোষ ছিল না। অনির্বাণদা সত্যিই আমাকে এই এই একদম অনির্বাণী আমার বাজে কথা বলবি না, একদম বলবি না। বাজে কথা বলছিস, বাড়ি যা তো, যা একদম বাড়ি যা। যতক্ষণ থাকবি ততক্ষণ অশান্তি করবি, একদম বেরিয়ে যা তুই। যেখানে পারবি সেখানে যাবি, যা ইচ্ছে তাই করবি, আমাদের কাছে আসবি না। এই যে তুই যে আমার কাছ থেকে টাকা চাইছিস, এর আগে যতবার বেরিয়ে গেছিস না, অনেক টাকা নিয়ে বেরিয়ে গেছিস, সবকিছু নিয়ে বেরিয়ে গেছিস, সেগুলো আমি কোথা থেকে পাবো রে ভাড়া? আর হ্যাঁ, আমি আগের বার সবকিছু নিয়ে বেরিয়ে যাইনি। মানে ওই সূর্যদের বাড়ি থেকে যে বিয়ের গয়নাগুলো দেওয়া হয়েছিল সেগুলো এই বাড়িতেই আছে, সেটা আমি খুব ভালো করে জানি। দেখো মা, বেশি বেগরবাই করলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব। হ্যাঁ, আমার কোনো নিজের মান সম্মান নিয়ে চিন্তা নেই, কারণ যা মুখ পোড়ানোর আমার পুড়েই গেছে। তখন কিন্তু তোমাদের মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে। এই তুই আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, তুই এত বড় সাহস হয়ে গেছে তোর, তুই আমাকে হুমকি দিচ্ছিস? মা চুপ করুন। ওর সাথে কথা বাড়িয়ে নিজের শরীর খারাপ করবেন না। আমরাও সারা রাত জাগা আর পারছি না। আর নীলু, যা আছে আমি তোমাকে সব বের করে দিচ্ছি, কিন্তু এর পরে আমি তোমাকে এই বাড়ির ধারে পাশে দেখতে চাই না। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? মা প্লিজ টাকাগুলো বের করো। আরে মিনিমাম 25,000 টাকা লাগবে আমার, তারপর না হয় তোমার মেয়ে উপার্জন করার কোনো ব্যবস্থা করে নেবে, কিন্তু এখন অন্তত 25,000 টাকা দাও। মা আমি না খেতে পেয়ে মরে যেতে চাই না, প্লিজ 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 টাকাগুলো বের করো। ভীষণ নির্লজ্জ, কি অসহ্য তুই নীলু, লজ্জা নেই। এই তুই যে আমার কাছে টাকা চাইছিস, বড় আমি অতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো রে? কোথায় পাবো? কেন? হ্যাঁ, কি ভেবেছিলে তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে আর আমি বেরিয়ে যাব? মানে এই নীলু এক কাপড়ে খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, ভিক্ষে করবে আর নিজের করা ভুলগুলো নিয়ে আক্ষেপ করবে? না মা, সরি, আমি সেটা করব না, কারণ আমি মনেই করি না আমি যা যা করেছি তার মধ্যে কোনো ভুল আছে। বরং আমি এটা মনে করি তোমরা আমার সঙ্গে যা যা করেছো অন্যায় করেছো, আর একবার নয় দিনের পর দিন অন্যায় করে গেছো, বারবার অন্যায় করেছো। ভালো হবে না তোমাদের, দেখো তোমাদের সর্বনাশ হবে। বল দেখি, কথা বলবি না। শোন, শকুনের অভিশাপে গরু মরে না। এখানে 15,000 টাকা আছে, বাড়িতে আর ক্যাশ নেই, তো এটা নিয়ে বিদায় হোক, বেরো। কিন্তু দাদা ভাই, আমি যা টাকা বলেছি আমার তাই লাগবে। তোর কাছে না থাকলে তুই আমার সঙ্গে এটিএম এ চল, সেখান থেকে টাকা তুলে দিবি। সংসার খরচের 10,000 টাকা ছিল, নিয়ে যাও। আর এই ব্যাগে তোমার গয়না আছে, তাহলে হয়ে গেল তোমার 25,000 টাকা আর তোমার গয়না। বিক্রম, এবার তুমি ওকে তাড়াতাড়ি বিদায় করো। আমি আর সহ্য করতে পারছি না ওর এই নির্লজ্জ বেহায়াপনা। থ্যাঙ্কস বৌমনি, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই দয়া আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। তবে হ্যাঁ, আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করার জন্য তোমার বরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। দেখিস দাদা ভাই, তুই পস্তাবি, তুই তোর ভুলের জন্য ঠিক পস্তাবি। আর দেখিস, এইবার আমি আসবো এই বাড়ির ভাগ নিতে। কি ভেবেছিস? কি ভেবেছিস এই সামান্য খুচরো পয়সা দিয়ে তুই আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবি? হ্যাঁ, পারবি না। যা চেয়েছিস তা পেয়ে গেছিস তো, বেরিয়ে যা বাড়ি থেকে। তোর মুখটা আমি আর জাস্ট দেখতে চাই না, আর আমিও দেখে নেব তুই কিভাবে এই বাড়ির ভাগটা নিস। যা, বেরিয়ে যা। বিশ্বাস কর, তোদের সবার ভদ্রতার আড়ালে যে শয়তানিগুলো লুকিয়েছিল সেগুলো দেখে নেওয়ার পর আমারও আর তোদের সঙ্গে থাকতে ইচ্ছা করে না, সহ্য হয় না তোদেরকে। চিন্তা করিস না, আমি সমাজে তোদের নাক কাটাবো, যত রকম ভাবে সম্ভব হয় তোদের নাক কাটাবোই। সেটা নিজের নাক কাটিয়ে হলেও করবই। মা,
দাদা, বৌমণি, দিদি, এই সমস্ত রিলেশনে না ঘেন্না ধরে গেছে আমার। তাই এক রাশ ঘেন্না জানিয়ে যাচ্ছি তোদেরকে, তোদের সবাইকে। এই দিদি ভাই, চুপ করে থাকিস, তুই আমাকে বিশ্বাস করিস না? বল, করবি না বিশ্বাস আমাকে? হ্যাঁ, এই দিদি ভাই, তুমি এত রাত্রে ওর ঘরে কেন এসেছিল অনির্বাণ? রাই, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি শুধু জানতে চাইছি হয়ে গেছে? কিছু খাবে তো? দাঁড়াও, আমি 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 বানিয়ে দিচ্ছি। ডাক্তার শ্রোতরা খাবার নিয়ে আসবে বলেছে তো। ও, একসাথে খেয়ে নেবো। ঠিক আছে, দেরি করবে না তো আবার বেশি? চুপচাপ দাঁড়িয়ে কি ভাবছিলে? ওই কিছু না তো, কি ভাববো? ওই ওষুধগুলো দেখছিলাম, মানে মিলিয়ে নিচ্ছিলাম সব কি কি আনতে হবে। আজকের ওষুধটা তো খাওয়া হয়নি, নিশ্চয়ই স্কিপ করে গেছো। সেগুলোই দেখছিলাম। তুমি কথা এড়িয়ে যাচ্ছ অনির্বাণ। আমি জানি তুমি কি ভাবছিলে। এই কটা দিনে তোমাকে এটুকু অন্তত চিনেছি। আরে না না, আমি কথা এড়াবো কেন? কথা এড়িয়ে যাইনি। তুমি ভাবছিলে তো রাই কি করে তোমাকে অবিশ্বাস করলো, কি করে নিজের বোনকে বিশ্বাস করে তোমাকে অপরাধী ভাবলো, তাই তো? এই ধরনের ভাবনা চিন্তাগুলো কেন আসছে রাই? এগুলো তো আমরা কোর্টের চত্বরে বিসর্জন দিয়ে এলাম। তারপরে এই তিক্ত প্রসঙ্গ তো ওঠার কথা না আমাদের মধ্যে। বিসর্জন দিয়ে এলাম বললেই তো সবকিছু বিসর্জন দেওয়া যায় না অনির্বাণ? না, সেগুলো মন থেকে যায়। সরি, সরি অনির্বাণ, আমি আবার বলছি তোমাকে। কেন ওষুধটা? এই ওষুধটা মিস হয়ে গেছে আজকে, স্কিপ করেছো। খেয়ে নাও এখন, বাকি ওষুধগুলো আমি পরে দেবো। না, খেয়ে নাও। আমি এখন ওষুধ খাবো না। কি ধরনের ছেলে মানুষই হচ্ছে রাই? কি মনে হয় তোমার এই ওষুধটা না খেলে আমার প্রতি সিম্প্যাথি দেখানো হবে? এগুলো করো না রাই, প্লিজ ওষুধটা খেয়ে নাও। আমাকে বলতে দাও আগে। অনির্বাণ, আমি বিরাট বড় একটা ভুল করে ফেলেছি, আমি জানি। আর এই ভুলটার কোনো জাস্টিফিকেশন নেই আমার কাছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও অনির্বাণ। আমি জানি এই ঘটনার ধাক্কা সামলাতে অনেকটা সময় লাগবে তোমার,
প্লিজ প্লিজ রাগ করে থেকো না আমার উপর, প্লিজ। এই ভুলটা আমি আর কখনো করবো না অনির্বাণ, কখনো না। তো ক্ষমা চেয়েও না আমার কাছে, ক্ষমা চাওয়ার মতন কিছু করোনি। আমার তোমার উপর কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো অভিমানও নেই। ঠিক আছে, হতেই পারে তুমি সন্দেহ করেছো আমার উপর, যদিও বা আমি সন্দেহ করার মতন কোনো অন্যায় করিনি। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়ে গেছে। আসলে আমিও যে অন্যায়গুলো করেছি অতীতে, সেগুলো তো খুব একটা পুরনো হয়ে যায়নি, তাই সেই জায়গা থেকে তুমি সন্দেহ করেছো আমার উপর। তোমার জায়গায় থাকলে হয়তো আমিও তাই করতাম, ইনফ্যাক্ট সেটা করেওছি। বারে বারে আমি তোমাকে সন্দেহ করেছি রে, একবার নয় অনেকবার। কখনো ওই মর্ফ করা ছবিগুলো নিয়ে, কখনো তোমার প্রেগনেন্সি নিয়ে, আবার কখনো সূর্যের সাথে তোমার সম্পর্ক নিয়ে। শুধু তাই নয়, কোয়েলের বানানো মিথ্যেগুলো নিয়েও আমি সন্দেহ করেছি তোমাকে। আমার কানে যে যখন যা বীজ ঢেলেছে, সেটাই আমার সন্দেহের গাছটাকে মহিরুহে পরিণত করেছে। তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই রাই। আছে, আমি ভুল করেছি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর অনির্বাণ, তুমি ভুল করেছো বলেই যে আমার ভুলটা ভুল নয় তা তো নয়। আর তুমি আগে অন্যায় করেছো আমার সাথে, তুমি আগে ভুল করেছো, অতীতে ভুল করেছো বলে আমি যে তোমার সঙ্গে যা খুশি অন্যায় করব সেটাও তো নয়। আমি তো তা বলিনি রে, আমি বলছি আমার সাথে যা যা ঘটলো এ কদিনে, সেটা আমার শিক্ষা হিসেবে নেওয়া উচিত। তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার সাথে আমি যে অন্যায়গুলো করেছি, সেগুলো লিটারালি আমি ফিল করলাম রাই। সরি রাই, আমি পুরনো কথা তুলে তোমাকে আঘাত করতে চাই না। আসলে আমি বোধহয় একটু ঘেটে আছি। একটু সময় দাও আমাকে, জাস্ট কয়েকটা দিন সময় দাও, আমি ঠিক হয়ে যাব। আইল বি নর্মাল। আসলে ওরা আমাকে লকআপে ঢুকিয়ে দিয়েছিল, তো ওই বিষয়টাই মাথার মধ্যে থেকে, মনের মধ্যে থেকে বের করতে পারছি না। আই নিড টাইম। সরি বলার কোনো দরকার নেই অনির্বাণ। তোমাকে ওই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আমার জন্য যেতে হয়েছে, আমার কারণে। কোনো কষ্ট দেয়নি তোরা তোমাকে? না, কোনো কষ্ট দেয়নি, কোনো খারাপ কথা বলেনি, কোনো টর্চার করেনি। শুধু আমার মধ্যে দিয়ে ওই গরাদের ছায়াটা বারবার আনাগোনা করছে। সবকিছু ভুলিয়ে দেবো আমি অনির্বাণ, সব ভুলিয়ে দেব, সব। তোমার সব যন্ত্রণা, সব দুঃখ, ক্ষোভ, সবকিছু ভুলিয়ে দেব। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে, আমাদের জগৎ, যেখানে শুধু আমরা বাস করব। কোনো দুঃস্বপ্নের ছায়া থাকবে না সেখানে, শুধু থাকবে ছোট্ট ছোট্ট হাত পায়ের একজন মানুষের আসার অপেক্ষা। সেই অপেক্ষা করতে করতে সব ক্ষুদ্রতা আমরা অতিক্রম করব, ভালো থাকবো আমরা, আরো অনেক ভালো মানুষ হব। আর যে আসছে তার জন্য একটা সুন্দর জগৎ তৈরি করব। আমরা ওর জন্য একটা সুন্দর জগৎ তৈরি করব রাই। আমাদের দুজনের ক্ষুদ্রতার বাইরে গিয়ে আমাদের সন্তানের জন্য একটা নতুন জগৎ তৈরি করব। কিন্তু ও এত আসতে দেরি করছে কেন বলো তো? একটু তাড়াতাড়ি আসতে পারে না? আমাদের দুজনের জন্য ক্রমশ তাড়াতাড়ি আসাটা জরুরি হয়ে পড়েছে। কিন্তু খুব তাড়া না? আমি জানি সে এলে তো তুমি আমাকে ভুলেই যাবে, তখন আর রাই কিশোরী বলে কেউ ডাকবে না। তাই নাকি? কিন্তু আমারও তো ঠিক এই একই ভয় হয় যে
যে আসছে সে আসার পর বোধহয় এই অভাগা অনির্বাণকে তুমিও ভুলে যাবে। থাক থাক, আর কথা ঘোরাতে হবে না, সব বুঝি আমি। হ্যাঁ, এখনই তো দেখছি আমি সেকেন্ডারি হয়ে গেছি আর সে প্রাইমারি হয়ে গেছে। সে কি, কেন মনে হলো এই কথা তোমার? বারে, কোর্টে তো দেখলাম বিদায় দিয়ে চলেই যাচ্ছিলে আমাকে, অমনি যখন আমি এই মানুষটার কথা বললাম বাবুর বাড়ি ফেরার মন হলো। সব বুঝি আমি, আমি তো এখন কেউ নই। কোথায় যাব আমি আমার রায় কিশোরীকে ছেড়ে? সে আমায় এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে, আমার আর কোথাও যাওয়ার উপায় আছে? আর উপায় থাকলে? উপায় থাকলেও আর যেতাম না। ওষুধ খেতে হবে মশাই, তোমার চুমুতে ওষুধই গুণাগুণ নেই। স্রোত, আমি একটা কথা ভাবছিলাম। কি? কাল থেকে আমি ব্যবস্থা করে দেব, দিদি রান্নাটা ঘুগনিতেই করে দেবে। বাবার গাড়িটা তো বাড়িতেই পড়ে থাকে, দুপুর আর সন্ধ্যেবেলায় ড্রাইভার গিয়ে ও বাড়িতে খাবার পৌঁছে দেবে। দিদি কবে লোক রাখবে তার ঠিক নেই, আর সেই লোকটাই বা কেমন হবে তার ঠিক নেই। আর অনির্বাণদা একা সবটা সামলাতে পারবে না। শুধুমাত্র এই একটা কারণের জন্য ওরা চিন্তা করুক, সেটা আমি চাইছি না স্রোত। তার উপর আবার আগের বার সেন্টার থেকে লোক রেখে যা বিপদ হলো, তারপর ওরা চট করে কাউকে বিশ্বাস করবে কিনা কে জানে। স্রোত, তুমি কি বলো? আমি এটা ঠিক বলছি না? যা বাবা, আমি হাসার মতো কি বললাম? না, এটা হাসির কথা নয়, তবে হাসি পেল। আমার দিদি জামাইবাবুকে নিয়ে তুমি এতটা ভাবতে লাগলে কেন? তোমার দিদি জামাইবাবু আমার কেউ না? কেউ হয় কি করে? আমি তো তোমার কেউ নই, তাহলে আমার দিদি জামাইবাবু তোমার কি করে কেউ হয়? ভুলেই গেছিলাম ব্যাপারটা আমাদের কাছে লুকোচুরি, একে অন্যের কাছে ধরা না দেওয়ার খেলাটা চালিয়ে যেতে চাও। স্রোত, তুমি আমার কেউ হও কি না হও সেটা আলাদা ব্যাপার, তবে তারা যে শুধুমাত্রই তোমার দিদি আর জামাইবাবু সেটা কে বললো? দিদির সঙ্গে অনির্বাণদার সঙ্গে তোমাকে বাদ দিও আমার একটা আলাদা সম্পর্ক আছে। আরে অনির্বাণদা নিজেই তো বললো, তুমি শুনলে না? আমি ওর নিজের ভাইয়ের মতো। তাহলে সেই হিসাবে দিদি আমার বৌদি হচ্ছে। আরে বৌদি কি বলছি, দিদি তো আমার দিদি। এক মিনিট, গাড়িটা থামাও, গাড়িটা থামাও। কি হলো? এই কি হলো? এই স্রোত, আরে কি হলো বলবে তো? তুমি না একদম মাঝে মাঝে কথা বলবে না। আমাকে ছাড়া আমার দিদি ভাইয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আর 6 মাস বাদে যখন তুমি আর আমি এরকম আমি থাকবো না, তখন আমার দিদি ভাইয়ের সঙ্গে একদম যোগাযোগ রাখার চেষ্টা করবে না, আমি বলে দিলাম। আমার দিদি ভাই শুধু আমার দিদি ভাই, আর কারোর দিদি ভাই নয়। কি হলো? তুমি হাসছো? হাসির মতো কি হলো? আমি তোকে বলে রাখছি, তুমি যার সাথে খুশি যা খুশি করো, যে কোনো সম্পর্ক পাতাও, কিন্তু আমার দিদি ভাইয়ের সঙ্গে তুমি কিচ্ছু করবে না। আমার দিদি ভাই, তুই এটা জেনে রাখো কিন্তু, আমার খাতিরেই তুমি দিদি ভাইয়ের কাছে এত খাতির পাচ্ছিলে। আমাকে ছাড়া ওই বাড়িতে গিয়ে দেখো না, আমার দিদি ভাই না তোমাকে পাত্তাও দেবে না। ও তাই বুঝি? একদমই তাই। আচ্ছা ঠিক আছে, আমরা তো আজকে খাবার দিতেই যাচ্ছি, তখন তুমি তোমার দিদিকে জিজ্ঞেস করে নিও যে তোমার দিদি আমারও দিদি কিনা। আমি ওসব কিছুই জিজ্ঞেস করবো না। আর আমি ওরকম বোকা বোকা কথা বলতেই বা যাবো কেন? আমার দিদি ভাই কি তোমার সামনে সত্যিটা বলবে নাকি? হয়তো ভদ্রতা করে একটু হাসবে, আর
আমি তো এটাই বুঝতে পারছি না, আমার দিদি ভাইয়ের ভাই হওয়ার তোমার এত কিসের শখ? তুমি অনির্বাণদাকে দাদা বানাও, জামাইবাবু বানাও, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। কিন্তু আমি তোমাকে খবরদার বলে দিচ্ছি, আমার দিদি ভাইকে স্রোত, তুমি তো বেশ তোমার দিদিকে নিয়ে পজিটিভ দেখছি। এতটা পজিটিভ মনে হয় অনির্বাণদাও নয়। আচ্ছা স্রোত, তুমি না বেশ হিংসুটে আছো। তবে বেশ, দিদি আমাকে স্নেহ করে কিনা সেটা তুমি একবার জিজ্ঞেস করে নিও, আমার আড়ালেই জেনে নিও, ঠিক আছে? তখন বুঝতে পারবে তোমার দিদির মনের কথাটা। না, আমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবো না, শুধু তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার কথা না মানলে কিন্তু আমি বাপিকে নালিশ করব। বাবা স্রোত, তুমি নেহাতি ছেলে মানুষ, নইলে সব কিছুতে বাপিকে সাক্ষী মানো। আচ্ছা স্রোত, তুমি তো বলেছিলে যে এই 6 মাস তুমি দেখবে যে আমি দুশ্চরিত্র কিনা, তাই তো? তাহলে 6 মাস বাদে আমাদের আলাদা হওয়ার কথা কেন বললে? তাহলে কি তোমার কাছে প্রমাণ আছে নাকি যে আমি দুশ্চরিত্র?